ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটাকে আমরা সংক্ষেপে অবচয় নামে চিনি। হ্যাঁ, চ্যাপ্টারটাতে অবচয় ডিটেইলস আলোচনা আছে। তো আসেন শুরু করি। প্রথমে আমরা একটু স্থায়ী সম্পদ নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ বলতে বোঝায় সাধারণত ওই সকল সম্পদকে যেগুলোর মেয়াদ একটু 1 বছরের তুলনায় বেশি বা 1 বছর থেকে বেশি, তাদেরকে আমরা সাধারণত স্থায়ী সম্পদ নামে চিনি। আর যে সম্পদগুলো আপনার বিপদের সময় কাজে লাগবে, আপনি চাইলে এগুলোকে নগদ টাকায় কনভার্ট করতে পারবেন, অর্থাৎ রূপান্তর করতে পারবেন, তবে দ্রুততার সহিত না। তরল সম্পদ আর স্থায়ী সম্পদের মধ্যে পার্থক্য কি? তরল সম্পদ হচ্ছে এই মুহূর্তে চাইলে নগদ টাকায় রূপান্তর করা যাবে, আর স্থায়ী সম্পদ হচ্ছে আপনি চাইলে নগদ টাকায় রূপান্তর করতে পারবেন, তবে এই মুহূর্তে একটু দেরি হবে। হ্যাঁ, আর এই সম্পদগুলো সবসময় আপনার বিপদে কাজে লাগবে। আর সম্পদ কোন জিনিসটা, যেটাকে আমরা সাধারণত ব্যবসায়িক কাজে ব্যবহার করি, এটার মাধ্যমেই মূলত আমরা আসলে মুনাফা অর্জন করতে পারি। কিভাবে স্যার? সম্পদ যদি আপনার কাছে না থাকে, আপনি পণ্য উৎপাদন করতে নাও পারেন, কারণ আপনার কাছে যন্ত্র না থাকলে পণ্য উৎপাদন করবেন কোথা থেকে? এই জন্য ব্যবসা পরিচালনা করার জন্য আমাদের এই সম্পদগুলাই সবচেয়ে বেশি সাহায্য করে। সম্পদকে আমরা নগদ প্রবাহ বিবরণীর ভাষায় বলি বিনিয়োগ। যে কোনো সম্পদকে ওখানে বিনিয়োগ বলা হয়। এই জন্য দেখবেন সকল সম্পদ আমরা নগদ প্রবাহ পড়ে আছে বিনিয়োগ কার্যাবলীতে, স্থায়ী সম্পদগুলো। ওকে, যাই হোক, তো স্থায়ী সম্পদ আসলে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। তাহলে আসলে আমরা একটু লিখে ফেলি। স্থায়ী সম্পদ এটা ডায়াগ্রামের মাধ্যমে দেখি। স্থায়ী সম্পদ 3 ধরনের। এটা কখনোই ব্যতিক্রম হবে না, মনে রাখবেন। প্রথমটা হচ্ছে দৃশ্যমান অথবা স্পর্শনীয়। দৃশ্যমান অথবা স্পর্শনীয় স্থায়ী সম্পদ। দেখা যাচ্ছে রে? জি স্যার। জি স্যার, না দেখলে কিন্তু বলি যাবে। 2 নম্বরটা হচ্ছে অদৃশ্যমান অথবা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। আর 3 নম্বরটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তাহলে স্থায়ী সম্পদ 3 ধরনের। লিখে বলেন একটু তাড়াতাড়ি। লিখছেন? জি স্যার। আচ্ছা, তাহলে স্থায়ী সম্পদ 3 প্রকার। একটা হচ্ছে দৃশ্যমান বা স্পর্শনীয় স্থায়ী সম্পদ, আর একটা হচ্ছে অদৃশ্যমান বা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, আর একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তো দৃশ্যমান স্থায়ী সম্পদ কারা? আমরা অনেকেই চিনি এগুলোকে। সাধারণত এগুলো হচ্ছে দালান কোঠা, তারপর হচ্ছে আসবাবপত্র, তারপর হচ্ছে যন্ত্রপাতি ইত্যাদি। এগুলো হচ্ছে দৃশ্যমান স্থায়ী সম্পদ। এই দৃশ্যমান স্থায়ী সম্পদগুলোর উপরে প্রত্যেক বছর অবচয় দেওয়া হয়। দৃশ্যমান স্থায়ী সম্পদগুলোকে আমরা প্রত্যেক বছর একটু একটু করে তাদের মূল্য হ্রাস করি। এই যে প্রত্যেক বছর স্থায়ী সম্পত্তির অল্প অল্প করে মূল্য হ্রাস করি, এই জিনিসটাকে মূলত বলা হয় কি? অবচয়। ইংরেজিতে বলা হয় ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে স্যার। অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পদ কারা? এগুলো একটু বেশি মনে রাখবেন, এগুলো থেকে এমসিকিউ আসে প্রতি বছর। নিচের কোনটি অস্পর্শনীয় সম্পদ? সুনাম, কপিরাইট। আমরা কপিরাইটের অপর নাম জানি গ্রন্থসত্য। সুনাম, কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলোকে সাধারণত আমরা কি বলি? এখানে আরো আছে, ব্র্যান্ড নেম আছে, লাইসেন্স আছে। আমি বইতে দিয়ে দিয়েছি, বই থেকে একটু পড়ে নেবেন কষ্ট করে। নোট করার সময় ওখান থেকে নোট করবেন বিস্তারিত। যে পয়েন্টগুলো পড়াবো ওই পয়েন্টগুলো একটু বই থেকে আবার একটু রিভাইজ করে নেবেন। তাহলে সুনাম, কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটেন্ট, ব্র্যান্ড নেম, লাইসেন্স, এগুলোকে আমরা বা ফ্র্যাঞ্চাইজি, এগুলোকে আমরা কি বলি? অদৃশ্যমান বা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। মনে রাখবেন, এই অদৃশ্যমান বা অস্পর্শনীয় স্থায়ী সম্পদের একটা অন্যতম বৈশিষ্ট্য আছে, এদের মেয়াদটা ফিক্সড হয়। অর্থাৎ এগুলো সব চুক্তিভিত্তিক সম্পদ। আসলে ধরেন আপনি কারো থেকে ট্রেডমার্ক, মানে আপনার প্রতিষ্ঠানে আপনি ট্রেডমার্ক করাবেন, হ্যাঁ, ট্রেডমার্ক নিবন্ধন করবেন, রেজিস্ট্রি করবেন, এই নিবন্ধনটার একটা নির্দিষ্ট মেয়াদ আছে। আপনি কোনো কিছু আবিষ্কার করছেন নতুন করে, সেটা নিবন্ধন করবেন, প্যাটেন্ট নিবন্ধন করবেন, সেই প্যাটেন্ট নিবন্ধনের একটা নির্দিষ্ট মেয়াদ আছে। হ্যাঁ,
এই মেয়াদের বেশি হবে না। ধরো এটা 16 বছর, তাহলে 16 বছরের বেশি আপনি এটাকে প্যাটেন্ট দাবি করতে পারবেন না। তাহলে এদের প্রত্যেকের একটা নির্দিষ্ট মেয়াদ আছে, যেটা দৃশ্যমান স্থায়ী সম্পদের ক্ষেত্রে হয় না। দৃশ্যমান স্থায়ী সম্পদ, একটা আসবাবপত্র কিনছেন, সেটা আনুমানিক 5 বছর যাবে, তবে আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না যে এই আসবাবপত্রটা কত বছর যাবে। তাহলে দৃশ্যমান স্থায়ী সম্পদের একটা সমস্যা কি, এখানে মেয়াদটা ফিক্স না, আমরা অনুমান করি এত বছর ব্যবহার করতে পারবো, কিন্তু অদৃশ্যমান বা অস্পষ্টনীয় স্থায়ী সম্পদের ক্ষেত্রে মেয়াদটা ফিক্সড। যে সকল সম্পদের মেয়াদ নির্দিষ্ট তাদের ক্ষেত্রে অবচয় হয় না, অবলোপন হয়। কি হয়? অবলোপন। অবলোপন হয়। মনে থাকবে? জি স্যার। জি স্যার। তাহলে অবচয় গেল, এরপরে কি গেল? অবলোপন গেল। অবলোপনকে আমরা ইংরেজিতে বলি অ্যামোর্টাইজেশন। ওকে। প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ কোনগুলো বলতে পারবেন? গ্যাস, তেল, কয়লা, গ্যাস। গ্যাস, তেল, কয়লা খনি। রাইট। আচ্ছা, তো তেল খনি বা তেল ক্ষেত্র বলে কোল মাইন, কয়লা খনি, স্বর্ণের খনি, এগুলো সব আসলে হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। তো আমরা যখন খনি থেকে কয়লা উত্তোলন করে ফেলি বা খনি থেকে যখন আমরা গ্যাস উত্তোলন করে ফেলি, তখন খনি কি খালি হয় না ভরপুর হয়? খালি হয়। খালি খালি হয়। হয়। এই খালি হওয়াটাকে বলা হয় শূন্য করে ফেলা, নিঃশেষ করে ফেলা। এই জন্য এটার ক্ষেত্রে অবচয় হয় না বা অবলোপন হয় না, এটার ক্ষেত্রে হয় শূন্যীকরণ। শূন্যীকরণ। শূন্যীকরণের একটা অপর নাম হচ্ছে অপচয়, তবে এই অপচয় ওই যে ওই অপচয়টা আর কি, যেটাকে আমরা বলি মিতব্যয়ের মধ্যে সাবধান, ওটা না, এটা শূন্যীকরণের অপর নাম অপচয়। বুঝছি? ইংরেজিতে বলা হয় ডিপ্লেশন, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, ডিপ্লেশন। বলেন স্যার। অবক্ষয়ও হয়। অবক্ষয় হয়, রাইট। নিঃশেষকরণ হয়, চারটা নাম আছে এখানে: শূন্যীকরণ, নিঃশেষকরণ, অপচয়, অবক্ষয়। তবে সবচেয়ে কমন ওয়ার্ডটা হচ্ছে শূন্যীকরণ। ঠিক আছে? মানে আপনি যখন জাবেদা যদি করেন আর কি, যদি এটা জাবেদা কখনো আসে না, যদি কখনো জাবেদা করতে হয় সেক্ষেত্রে আমরা শূন্যীকরণ ওয়ার্ডটা বেশি ব্যবহার করি। ক্লিয়ার? আচ্ছা, এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে? জি স্যার। এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে খুব কমন দুটো প্রশ্ন আসতে পারে, খুব কমন। একটা হচ্ছে যে অস্পষ্টনীয় সম্পদ নিচের কোনটি? এই প্রশ্নটা খুবই কমন, প্রায় সময় আসে প্রশ্নটা। তাহলে যদি আসে উত্তর হচ্ছে এরা। আচ্ছা, এরপরে বলতে পারে যে স্থায়ী সম্পদ মানে দৃশ্যমান অথবা অদৃশ্যমান যে কোনো একজনের নাম দিয়ে বলবে এদের উপর কি ধরা হয়, সেটা কি অবচয় না অবলোপন। স্পেশালি এইচএসসি তে এই ধরনের প্রশ্ন হয়, দৃশ্যমান সম্পদের উপর কোনটি ধরা হয়, তখন আপনি অ্যানসার দিবেন অবলোপন। অথবা অদৃশ্যমান সম্পদের উপর কোনটি ধরা হয়, অ্যানসার হচ্ছে অবলোপন। অবলোপন। আর প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে শূন্যীকরণ। শূন্যীকরণ। পারা যাবে? জি স্যার। জি স্যার। এই জায়গায় তাহলে কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার। ওকে স্যার। স্যার, স্থায়ী সম্পত্তির কিছু নাম আছে, বিকল্প নাম বা স্থায়ী সম্পত্তির অপর নাম, তাহলে লিখতে পারেন একটু। স্থায়ী সম্পদের বিকল্প নাম, এই বিকল্প নামগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। দেখছেন? স্যার বলেন স্যার। স্যার অদৃশ্যমান স্থায়ী সম্পদের ফ্র্যাঞ্চাইজি, যেটা হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি জিনিসটা একটু বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এগুলাতে যে নামগুলো দেখেন এগুলো সব হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। মানে বুঝতে পেরেছি? আসলে জিনিসটা কাজ করে কিভাবে, মানে আসলে জিনিসটা কাজ করে তো, ধরেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, হ্যাঁ, বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স, আসলে রংপুর রাইডার্স মানে কি কোনো প্রতিষ্ঠান আছে? না। না, এটা হচ্ছে জাস্ট বিপিএল মৌসুমের মধ্যে রংপুর রাইডার্স নামে একটা নাম আছে, এই নামটাই আপনি কিনে আনছেন, আপনাকে আর কিছু দেওয়া হয় না, আপনাকে কোনো প্রোডাক্ট দেওয়া হচ্ছে না, আপনি হচ্ছেন রংপুর রাইডার্স এর মালিক। কেমনে? আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আগামী 3 মাসের জন্য রংপুর রাইডার্স নামটা কিনে আনছেন, এই নাম দিয়ে এবার আপনি মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতেছেন, আপনাকে জাস্ট নাম দেওয়া হয়েছে, কোনো ধরনের প্রোডাক্ট দেওয়া হয়নি, এটাই হচ্ছে মূলত ফ্র্যাঞ্চাইজি। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে স্যার। এখন এই নামের বিনিময়ে আপনি বাংলাদেশ মানে ক্রিকেট বোর্ডকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট জমা দিতে হবে, মানে টাকা জমা দিতে হবে। স্যার ক্লাবের গুলো কি ফুটবল না, ক্লাব? ক্লাবের গুলো এক না, ক্লাবের গুলো তো নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে। আচ্ছা আচ্ছা। আবাহনী ক্লাব আছে, এরপর হচ্ছে কি এই আরো কি ব্রাদার্স ইউনিয়ন, এগুলো আছে আছে, কিন্তু রংপুর রাইডার্স বা ওই যে আরো কি কি যতগুলো আছে না, এগুলো একটা তো প্রাতিষ্ঠানিকভাবে নাই আসলে। ঠিক আছে? ওকে, খেয়াল করেন একটু, IAS 16 এই ওয়ার্ডটা একটু মনে রাখবেন। স্যার আমাদের অনেকগুলো IAS আছে। আচ্ছা, হোয়াট ইজ IAS? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, আন্তর্জাতিক হিসাব মান। এরকম আন্তর্জাতিক হিসাব মান আছে মোট 41টা, সবগুলো আমাদের লাগে না, কয়েকটা IAS আমাদের লাগে। বুঝছি?
জি স্যার Okay. জি যেমন IAS 7 এর কথা পড়ছিলাম আমরা নগদ প্রবাহ বিবরণীতে, IAS 1 পড়ছি আমরা আর্থিক বিবরণী চ্যাপ্টারে, এখন পড়তেছি আমরা IAS 16। তাহলে লিখেন IAS 16 এর IAS 16 অনুযায়ী স্থায়ী সম্পদকে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট নামে ডাকা হয়। ইকুইপমেন্ট নামে ডাকা হয়। অর্থাৎ IAS 16 অনুযায়ী স্থায়ী সম্পদের অপর নাম প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। স্যার স্থায়ী সম্পদের ইংরেজি নাম কিন্তু ফিক্সড অ্যাসেট, কিন্তু ফিক্সড অ্যাসেটটা আমরা বলি সহজ ইংরেজিতে, হ্যাঁ, আর সহজ বাংলাতে স্থায়ী সম্পদ। কিন্তু এটাকে মূলত IAS মানে হিসাব বিজ্ঞানের পরিভাষায় আসলে বা আন্তর্জাতিক হিসাব মানের পরিভাষায় বলা হয় প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এটার পুরোটার বাংলা হচ্ছে স্থায়ী সম্পদ। বুঝছেন? জি স্যার জি স্যার। এবার আরো কিছু নাম লেখেন। যন্ত্র সম্পদ, যন্ত্র সম্পদ। পরের লাইনে লিখবো স্যার পরের লাইনে যন্ত্র সম্পদ। ইংরেজিতে বলা হয় প্ল্যান্ট অ্যাসেট। কি বলা হয়? ইংরেজি নামটা লিখিয়েন, ইংরেজি নামটা লিখিয়েন। এগুলো বাংলায় আসতে পারে কেমন জানেন? ফাইজলামিটা করে এইচএসসি দিয়ে খেয়াল করেন, এইচএসসি এর জন্য প্রশ্ন আসছে প্ল্যান্ট সম্পত্তি। আর ভাই প্ল্যান্ট সম্পত্তি মানে প্ল্যান্ট অ্যাসেট, এটাই স্থায়ী সম্পদ। এই ধরনের কাহিনী করতে পারে এইচএসসি তে। এরপরে লিখেন যন্ত্র ও সরঞ্জাম, অর্থাৎ এই যে এতটুকু আর কি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। যন্ত্র ও সরঞ্জাম, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। লিখছি? জি স্যার আর দরকার নেই, এইগুলো মনে রাখলাম। আর এটা আমরা লিখছি প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। প্রপার্টি শব্দের অর্থ হচ্ছে পরিসম্পদ, যন্ত্র ও সরঞ্জাম। 3 নাম্বারটা যদি চান তাহলে লিখতে পারেন এটাই হুবহু লিখে দেন এখানে। পরিসম্পদ, যন্ত্র ও সরঞ্জাম। ইংরেজি হচ্ছে যেটা প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। অবলিক দিয়ে লিখে রাখেন। এই তিনটা নাম মনে রাখবেন। নাম আরো অনেক আছে, কিন্তু আমরা এই কমন তো একটা নাম মনে রাখলেই চলবে। লিখছেন? 3 নাম্বারটা কি লিখছেন? 3 নাম্বারটা হচ্ছে পরিসম্পদ, যন্ত্র ও সরঞ্জাম। ইংরেজিতে বলা হয় প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে স্থায়ী সম্পদের বিকল্প নামও দেব। এরপরে আসবেন এইটা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান বইটা যাদের কাছে এখনো নাই, আমাদের ইন্টার স্টুডেন্ট যারা আছেন একাডেমিক ফার্স্ট সেকেন্ড ইয়ার, যাদের কাছে এখনো নাই এটা দ্রুত কালেক্ট করবেন। এই বইয়ের পৃষ্ঠা নম্বর 151-52 তে এই চ্যাপ্টারটা আলোচনা করা আছে। যাদের কাছে বই আছে তারা বইটা সামনে রাখুন। আর যারা এডমিশন ব্যাচে ক্লাস করতেছেন এখানে ঢুকে তারা হিসাব সমীকরণ বইতে আছেন, নতুন বই পুরাতন বই যেতে থাকুক আর কি, আপাতত দিয়ে পড়লে চলবে। আচ্ছা, এখন পৃষ্ঠা নম্বর 152 তে দৃশ্যমান সম্পদ কারা, অদৃশ্যমান সম্পদ কারা, প্রাকৃতিক সম্পদ কারা, এগুলোর উদাহরণ দেয়া আছে। ওগুলো মুখস্থ করবেন বা একবার দেখে নেবেন, যাই করেন। তো আমরা দুটো ব্যতিক্রম লাইন লিখি। নোট কি লিখবেন? নোট নাম্বার 1, ভূমি বা জমির উপর কখনো অবচয় করা হয় না। এটা একটু মনে রাখবেন। পরীক্ষায় অলরেডি প্রশ্ন আসছে, এইচএসসি তো আসছে, এডমিশন টেস্টও আসছে, কোন সম্পত্তির উপর অবচয় হয় না? তখন অ্যানসার হবে ভূমি বা জমি। রাইট। এরপরে একটা সম্পদ আছে যেটা দৃশ্যমান, যেটা আমরা চোখে দেখি, কিন্তু এই সম্পদটা মূলত চুক্তি ভিত্তিক, এই জন্য এটার উপর আসলে অবচয় হয় না, অবলোপন হয়। যদিও এটা দৃশ্যমান, তারপর এটার উপর অবলোপন হবে। কে সে? ইজারা সম্পদ। এই আবার কেউ লাফায় না, অনেকে বলে স্যার ইজারা সম্পদ নাকি অদৃশ্যমান, মাথা ফাটাই বলবো ধরে।
ইজারা সম্পদ চোখে দেখা যায়। ইজারা সম্পদ মানে কি? ধরেন আমি একটা বিল্ডিং ভাড়া নিলাম আগামী 10 বছরের জন্য। স্যার এই বিল্ডিংটাই ইজারা সম্পদ। বিল্ডিং তো চোখে দেখা যায়। অনেকে বলে ইজারা সম্পদ কি চোখে দেখা যায় না, এই জন্য এটাকে অবলোকন হয়। জি না স্যার, ইজারা সম্পদ চোখে দেখা যায়। তারপরে এটার উপর অবলোকন হয়। কেন? আসলে ইজারা সম্পদের মালিক হইতে হলে আপনাকে একটা চুক্তি করতে হবে। এই জন্য মূলত এটার উপর আসলে কি হয়? অবলোকন হয়। বুঝতে পারছি? জি স্যার। মনে রাখেন ইজারা সম্পদের উপর অবলোকন ধরা হয়। এটার যে সকল সম্পদের মেয়াদ ফিক্স তাদের উপরে অবলোকন হবে। সোজা কথা, যে সকল সম্পদের মেয়াদ নির্দিষ্ট সুনির্দিষ্ট তাদের ক্ষেত্রে অবলোকন হয়। ইজারা সম্পদ আমি বলছি আগামী 10 বছরের জন্য এই বিল্ডিং এর মালিকানা নিছি আমি, আগামী 10 বছরের জন্য বিল্ডিং এর মালিক আমি। সো এই 10 বছর মেয়াদটা ফিক্সড, আমি একদিনও বেশি থাকতে পারবো না, 10 বছর বরাবর। এই জন্য এখানে প্রত্যেক বছর যখন কমে যাবে, মানে আপনি 10 বছর থেকে 1 বছর থেকে ফেলছেন, আর আছে 9 বছর, 9 বছর, তাহলে 1 বছরের টাকাটা আপনি বিয়োগ করে ফেলতে হবে। এই যে 1 বছরের টাকা বিয়োগ করতেছেন, কি নাম দিয়ে বিয়োগ করবেন? অবলোকন নাম দিয়ে। এই জন্য বলা হয় ইজারা সম্পদের উপর কি ধরা হয়? অবলোকন ধরা হয়। অবলোকন। মনে থাকবে? জি স্যার। জি স্যার। তবে এখন আরেকটা কথা আছে, ইজারা সম্পদ আবার দুই ধরনের, একটা মূলধন জাতীয়, একটা মুনাফা জাতীয়। মুনাফা জাতীয় মানে হচ্ছে আপনি প্রত্যেক মাসে ভাড়া দেন, আপনি বেশি দিন কতদিন থাকবেন এত কিছু বলেন না, আপনি হয়তো 2-3 বছর থাকতে পারেন ওই বিল্ডিং এ। কিন্তু যখন 10 বছর 20 বছর 30 বছর 40 বছর 100 বছর এই ধরনের চুক্তি করবেন, তখন এটার নাম হচ্ছে মূলধন জাতীয় ইজারা। বুঝতে পারছি? জি স্যার। আর আমরা এখানে যে ইজারা সম্পদের কথা বলছি এটা আসলে মূলধন জাতীয় ইজারাকে বোঝায়। যাই হোক, আপনাদের বইতে লাস্টে মূলধন জাতীয় ইজারার কয়েকটা বৈশিষ্ট্য দেয়া আছে, এটা একবার রিডিং করবেন, কখনো পরীক্ষা আসবে না। ওকে, তাহলে নোট লিখছি। জি স্যার। জি স্যার। এবার আমরা একটু লিখব মোট ক্রয় মূল্য বা অর্জন মূল্য। পয়েন্টের নাম কি? মোট ক্রয় মূল্য বা অর্জন মূল্য। এটা খুবই জরুরি অবচয়ের ক্ষেত্রে, মানে অবচয় চ্যাপ্টারের ক্ষেত্রে। এটা সৃজনশীলে, মানে এইচএসসি স্টুডেন্টদের সৃজনশীলে দুই ভাবে আসতে পারে। আপনাকে অনেক সময় ক নম্বরে বলে মোট ক্রয় মূল্য নির্ণয় করো। এই মোট ক্রয় মূল্যের আসলে অপর নামই হচ্ছে অর্জন মূল্য। আর এডমিশন টেস্টে শব্দটা খুব বেশি পরিচিত অর্জন মূল্য নামে। তাহলে মোট ক্রয় মূল্য বা অর্জন মূল্য মানে কি? দেখেন আমি থিওরিটিক্যালি যদি বলি, অর্জন মূল্য কথাটার মানে কি? আপনি একটা সম্পদ কিনছেন, সেই সম্পদ কেনা থেকে শুরু করে ব্যবহার শুরু করার আগ পর্যন্ত যতগুলো খরচ করবেন সবগুলোর যোগফলকেই বলা হয় মোট ক্রয় মূল্য। ধরেন, আচ্ছা আমি বোর্ডটার কথাই বলি, ধরেন বোর্ডটা আমার সম্পদ, তো আমি বোর্ডটা কিনছি কত দিয়ে? সাপোজ 1000 টাকা দিয়ে কিনছি। তো এটা কোথা থেকে কিনছি? রিয়াজুদ্দিন বাজার থেকে। তো ওখান থেকে আমি আমার বাসা পর্যন্ত আনতে সাপোজ আমার 100 টাকা সিএনজি ভাড়া গেল, তাহলে 1000 যোগ 100 তাহলে 1100 টাকা। আমি এখানে লাগানোর জন্য দেখেন আমি কিছু খুব, অর্থাৎ এটাকে আপনারা কি বলেন? এগুলো কি রে? এগুলো কি বলে? বলেন না? স্যার প্যারাক প্যারাক। আচ্ছা প্যারেক, প্যারেক। তো এই যে রয়্যাল প্যারেক আর কি জানি কতগুলো লাগছে, এই যে স্ক্রু বা প্যারেক যেটাই বলি, স্ক্রু বা প্যারেক কিনছি, একজন মিস্ত্রি আনছি, এরপর এটা লাগাইছি, মোটামুটি এটা এখন ব্যবহার উপযোগী, আজকে থেকে আমি ব্যবহার শুরু করব। এটা লাগানো পর্যন্ত আমার সাপোজ প্রায় 2000 টাকা খরচ হয়েছে, তাহলে এই সম্পদের অর্জন মূল্য হচ্ছে 2000 টাকা। বুঝতে পারছি? জি স্যার। তাহলে যে কোনো সম্পদ কেনার পর থেকে ব্যবহার শুরু করার আগ পর্যন্ত যতগুলো খরচ করবেন সেটাকে আমরা মোট অর্জন মূল্য বা মোট ক্রয় মূল্য বা অর্জন মূল্য বলতে পারি। ক্লিয়ার? ইয়েস স্যার। জি জি স্যার। স্যার। কোনো কনফিউশন আছে? নো না স্যার। স্যার। নো স্যার। ঠিক আছে। তাহলে আসুন মোট ক্রয় মূল্য বা অর্জন মূল্য। তাহলে আমরা এখন সূত্রটা এভাবে লিখতে পারি। যদিও সূত্র লিখে আসলে বেশি লাভ নেই, কারণ পরীক্ষার উপর ডিপেন্ড করবে প্রশ্নে কি কি থাকে। তো আমি তারপর সূত্র আগে লিখে দিচ্ছি একটু। প্রথমে সম্পদের ক্রয় মূল্যটা আসবে, যোগ ধরেন কি কি খরচ হতে পারে? আমরা জানি পরিবহন খরচ হতে পারে, তারপরে আর কি খরচ হতে পারে বলুন তো একটু? ভ্যাট, পণ্যের, স্থাপন খরচ, সম্পদের ভ্যাট আসতে পারে, রাইট, সম্পদের ভ্যাট। সংস্থাপন খরচ। পণ্যের একটা মিনিট, পণ্যের ভ্যাট আলাদা হয়, কিন্তু সম্পদের ভ্যাটটা যোগ হয়ে যায়। পণ্যের ভ্যাট কিন্তু আমরা পণ্যের সাথে কখনো যোগ করি না, কিন্তু সম্পদের ক্ষেত্রে ভ্যাট আমরা যোগ করে ফেলি। এরপর হচ্ছে সংস্থাপন বা স্থাপন খরচ। সংস্থাপন বলে এটাকে, স্থাপন বলে, অথবা বসানোর খরচ বলে। বসানোর খরচ একই কথা। বসানোর বা সংস্থাপন কথাটা মানে কি? এই দেখেন এই বোর্ডটা যে আমি এখানে বিল্ডিং এ লাগাইছি, লাগাইতে যে খরচটা হইছে এটাকে বলা হয় সংস্থাপন খরচ। বুঝছি? জি স্যার। জি স্যার। তারপরে তাহলে সংস্থাপন খরচ আসলো, তারপর আর কি আসতে পারে? যদি এখানে মজুরি থাকে, মানে আপনি সম্পদ কেনার সময় যদি কোনো মজুরি থাকে সেটা আসবে। শুধু মজুরি না, কিন্তু সম্পদের মজুরি বা সম্পদ বসানোর মজুরি, সম্পদ বসানোর মজুরি। আমি একটু ব্যাপারটা বুঝতে পারছি কিনা আমি জানি না।
কোন মজুরিটা আসবে? শুধু মজুরি আসবে না স্যার, সম্পদের সাথে যে মজুরি জড়িত। যেমন আপনি সম্পদটা ধরেন আমার বাসা হচ্ছে 8 তলায়, তাহলে আমি নিচতলা থেকে 8 তলা পর্যন্ত সম্পদটা উঠাইতে একজন লেবারকে নিয়োগ করছি, এই মজুরিটা সম্পদের ক্রয় মূল্যের সাথে যোগ হবে। বুঝছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর কি আসতে পারে? শুল্ক। যদি আমি বাইরের দেশ থেকে কিনে আনি, ধরেন আমি ইন্ডিয়া থেকে কিনে আনলাম, তাহলে আমার কেন শুল্ক আসতে পারে, অর্থাৎ ট্যাক্স আসতে পারে। হ্যাঁ, আর কি আসতে পারে বলেন তো? পরিবহন খরচ, পরিবহন খরচ কি বলছি? স্যার ধরেন যদি মেরামত কি আসবে? যদি বাইরে থেকে আনি তাহলে জাহাজ ভাড়া আসতে পারে। না, মেরামত খরচ এখানে আসবে না। মেরামত খরচ মুনাফা জাতীয়, এটা আসবে না। ঠিক আছে? না, ডক্টর স্যার যেগুলো আরে বাবা এত দিকে চলে যাচ্ছে। জাহাজ ভাড়া লিখতে দেয় না। আচ্ছা যাই হোক, ইত্যাদি। এই তো, তাহলে মনে রাখবেন আপনি সম্পদ কেনার সময় যা যা আসবে, কোনগুলো আসবে, সিম্পল আপনার প্রশ্নই বলে দিবে সবকিছু। শুধু মনোযোগ দিয়ে দেখতে হবে যে এটা কি সম্পদ কেনার সময় না এরপরে। ধরেন আপনাকে সম্পদ কেনার সময় বলছে বার্ষিক মেরামত খরচ 1000 টাকা, এটা কিন্তু সম্পদের ক্রয়ের সাথে জড়িত না। বুঝতে পারছি? স্যার বলেন যদি স্যার। সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস কিনা হয় ওটাতে ওই আস্তে 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 ধৈর্য। সেকেন্ড হ্যান্ড কোন জিনিস কিনলে, হ্যাঁ, এটাকে বলা হয় মানে সদ্য ক্রয়কৃত সম্পত্তির মানে কি বলবো মেরামত খরচ, ওইটা আসবে। ও আচ্ছা, ওয়ার্ডটা লিখে দিই। সদ্য ক্রয়কৃত সম্পদের মেরামত খরচ। খেয়াল করেন একটু, মেরামত খরচ সম্পদের ক্রয় মূল্যের সাথে যোগ হবে না, এটা নিশ্চিত। কিন্তু আমি যে কথাটা লিখছি এটা কিন্তু মেরামত খরচ না মূলত। ধরেন আপনি একটা পুরাতন গাড়ি কিনছেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি, তো গাড়িটা একটু রং টং কেমন যেন লাগতেছে আপনার কাছে, আপনি একটু রংটা নতুন করতে চাচ্ছেন, এই মাত্র কিনছেন গাড়িটা পুরাতন, তাহলে আপনি সদ্য ক্রয় করছেন। ওই গাড়িটা যদি আপনি এই মুহূর্তে মেরামত করেন, তবে এই মেরামতটা আসলে মূলধন জাতীয়, মুনাফা জাতীয় না। বুঝছি? জি স্যার। আচ্ছা, কিন্তু আমার একটা গাড়ি প্রতি বছর নষ্ট হবে বা কয়দিন পর নষ্ট হবে সেটা ঠিক করব, ওই মেরামত খরচটা মুনাফা জাতীয়। তো প্রশ্নের মধ্যে বার্ষিক মেরামত খরচ লেখা থাকলে বুঝতে হবে এটা মুনাফা জাতীয়, এটা কেন আসবে না। কিন্তু যদি এভাবে লেখা থাকে সদ্য ক্রয়কৃত সম্পদের মেরামত খরচ, তাহলে এটা ক্রয় মূল্যের সাথে কি হবে? হবে। যোগ হবে। আচ্ছা, কার্যপত্র চ্যাপ্টারে দেখবেন, যাদের কাছে বই আছে সবার বইতে কার্যপত্র চ্যাপ্টারে এই ওয়ার্ডটা আছে, সদ্য ক্রয়কৃত সম্পদের বা সদ্য ক্রয়কৃত গাড়ির সংস্থাপন খরচ বা মেরামত খরচ। হ্যাঁ, পুরনো গাড়ির লেখা আছে পুরনো গাড়ির। তো এটা কি, তখন আপনি অ্যানসার দিবেন এটা মূলধন জাতীয় খরচ। পারা যাবে? ইয়েস স্যার। ওকে স্যার। স্যার ঠিক আছে। শুধু মেরামত খরচ থাকলে? না, শুধু মেরামত খরচ আসবে না। শুধু মেরামত খরচ এখানে আসবে না, আমি লিখে দিচ্ছি আলাদা করে আবার। নোট। সংস্থাপন আর সম্পদ বসানোর মজুরি একই না কেন? সম্পদ বসানোর মজুরি আর সংস্থাপন খরচটা এক না। সম্পদ বসানোর মজুরিটা আসলে, এই মজুরি আমি ঠিক বসানোর কথাটা লিখছি যেটা হয়েছে এটা আমি জানি না, তবে মজুরি বলতে আসলে বুঝায় আপনি মূলত যে লেবার নিয়োগ করছেন, তো লেবার তো আসলে এটা লাগাচ্ছে না, লাগানোর দায়িত্ব কিন্তু লেবারের না, লাগানোর দায়িত্ব তো ভাই মিস্ত্রির। বুঝছেন? জি স্যার। বেজাল লাগাই দিলেন না। আচ্ছা যাই হোক, নোট। নোট হচ্ছে কি কি আসবে না? বার্ষিক মেরামত খরচ, তারপরে হচ্ছে বার্ষিক লাইসেন্স ফি, তারপরে হচ্ছে প্রতিস্থাপন ব্যয়। এই ওয়ার্ডটা নিয়ে আমাদের টিচারদের মধ্যে কনফিউশন অনেক বেশি। প্রতিস্থাপন ব্যয় মনে রাখবেন, এটার সঠিক ব্যাখ্যা হচ্ছে, এটার অপর নাম হচ্ছে বিক্রয় মূল্য বা বাজার মূল্য। মনে থাকবে? জি এটা স্যার। আসলে কোনো ব্যয় না, এটা আসলে কোনো খরচের নাম না। প্রতিস্থাপন খরচ আসলে কোনো খরচ না, এটা মূলত বিক্রয় মূল্য অথবা বাজার মূল্যের সিনোনিম হিসেবে ইউজ করা হয়। এখন ভুলে এডমিশন টেস্টে সমস্যাটা বেশি হয়, অনেকেই প্রতিস্থাপন ব্যয়টাকে সম্পদের ক্রয় মূল্যের সাথে যোগ করে ফেলে। সাবধান, এটা ভুলেও যোগ হবে না, মনে রাখবেন। তাহলে এগুলো কি ক্রয় মূল্যের সাথে আসবে না, ক্রয় মূল্যের সাথে যোগ হবে না, মনে থাকবে? জি স্যার। জি স্যার। তাহলে এই নোট দিয়ে যাদেরকে লিখলাম সাধারণত এরাও পরীক্ষা আসে, তবে এদের ক্ষেত্রে এই শব্দগুলো যদি আমরা দেখি সাধারণত আমরা ক্রয় মূল্যের সাথে যোগ করব না। তাহলে আমরা এখানে শিখে গেলাম ক্রয় মূল্য বা অর্জন মূল্য কিভাবে বের করতে হয়। মনে রাখবেন, ক্রয় মূল্য বা অর্জন মূল্য না জানলে আপনি সম্পদের অবচয় ধরতে পারবেন না। বলেন, কিছু বলতেছিলেন কেউ মাঝখানে? এই হাসিব হাত তুলছিলেন কেন মাঝখানে? স্যার বার্ষিক লাইসেন্সের উপর কি লিখছেন? বার্ষিক লাইসেন্স ফি, তারপর লিখছি প্রতিস্থাপন ব্যয়, ব্র্যাকেটে লিখছি বিক্রয় মূল্য বা বাজার মূল্য। লিখছেন? স্যার বলেন স্যার। স্যার ওই যে মানে
পণ্যের ক্ষেত্রে ভ্যাটটা তো স্যার আমরা আলাদা করে মানে যদি জাবেদা দিই আর কি, হ্যাঁ তাহলে আলাদা করে আমরা ওটার জন্য জাবেদা দিই না। হ্যাঁ, কিন্তু সম্পদের ক্ষেত্রে দেওয়া হবে না। এখন কতে যদি বলে যে মানে সম্পদ মানে ক্রয়কৃত সম্পদের ভ্যাট সংক্রান্ত জাবেদা দাও, হ্যাঁ, তাহলে এরকম বললে জাবেদার সম্পদেরটাই ভ্যাটের টাকাটা আসবে কিন্তু ভ্যাট শব্দটা আসবে না। ঠিক আছে মোট সম্পত্তির মোট মোট ক্রয় মূল্যটাই তখন জাবেদা ইনক্লুড করবো নাকি শুধু ভ্যাটেরটা? না, আপনাকে বলছি সম্পদের ভ্যাটের জন্য জাবেদা দিতে, তাহলে আপনি ভ্যাটের জন্য জাবেদা দিবেন, তবে ভ্যাট শব্দটা আসবে না, জাবেদা হবে সম্পদ ডেবিট নগদ ক্রেডিট। আচ্ছা, আর টাকাটা থাকবে শুধু ভ্যাটেরটা। টাকাটা থাকবে শুধু ভ্যাটেরটা, রাইট। ইভেন সম্পদের পরিবহন খরচের জাবেদা আসতে পারে, জাবেদা হবে সম্পদেরটা কিন্তু টাকা হবে পরিবহন খরচেরটা। সম্পদের কোনো কিছুতে সম্পদের নাম হয় মানে সম্পদ ক্রয়ের সময় যত খরচ করি এগুলোর নিজস্ব নামে জাবেদা হবে না, সম্পদের নামে জাবেদা হবে। কারণ সম্পদের পরিবহন খরচ জাবেদা কি সম্পদ ডেবিট নগদ ক্রেডিট, পরিবহন শব্দটা কিন্তু এখানে আসে নাই। হ্যাঁ, এই জন্য মনে রাখবেন আমরা অর্জন মূল্যে যাদেরকে লিখছি এদের প্রত্যেকেই সম্পদের ক্রয় মূল্যের সাথে যোগ হয়ে যায়, এদের নিজস্ব কোনো নাম আমরা অঙ্কে ব্যবহার করতে পারি না। বুঝছি? বুঝছি? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন ছিল যে ভ্যাটের ব্যাপারটা ক্লিয়ার করি। কেন আমরা পণ্যের ক্ষেত্রে ভ্যাট আলাদা করি কিন্তু সম্পদের ক্ষেত্রে আমরা ভ্যাট আলাদা না করে যোগ করে ফেলি? ধরেন আপনাকে যদি বলে একটা আসবাবপত্র প্রায় 50,000 টাকা, যার মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে, এই অঙ্কে আপনি ভ্যাটের জন্য মানে কোনো ক্যালকুলেশন করবেন না, ইভেন ভ্যাটটাকে আলাদাও করবেন না, যোগও করবেন না। স্যার কেন? কারণ 50,000 টাকার মধ্যেই ভ্যাটটা আছে, তাহলে ভ্যাটটা আলাদা করার দরকার নেই। কেন আলাদা করব না? পণ্যের ক্ষেত্রে আমরা ভ্যাট আলাদা করি কারণ ভ্যাট আমরা প্রদান করব না, ভ্যাট প্রদান করবে ভোক্তা। তো আমি তো ভাই ভোক্তা না, আমি হচ্ছে কি বিক্রেতা অথবা আমি ক্রেতা। ক্রেতা বা ভোক্তা ভ্যাটের প্রদান করে না বা ভ্যাট তার জন্য খরচ না, ভ্যাট মূলত খরচ হচ্ছে ভোক্তার জন্য। তো সম্পদের ক্ষেত্রে আমরা হচ্ছে ভোক্তা, আমি যখন সম্পদ কিনে আনবো এই সম্পদটা আমিই ব্যবহার করবো, অন্য কেউ ব্যবহার করবে না। এই জন্য আমি যেহেতু সম্পদের ভোক্তা, এই জন্য সম্পদের ক্ষেত্রে ভ্যাটটা যেহেতু আমিই দিব, এটাকে অযথা আলাদা করে দেখানোর প্রয়োজন নাই। কিন্তু পণ্যের ক্ষেত্রে আমি হয়তো ক্রেতা অথবা বিক্রেতা, ক্রেতা যিনি পুনরায় বিক্রির উদ্দেশ্যে কেনেন, বিক্রেতা যিনি বিক্রি করেন, দুইজনের কেউই কিন্তু ভোক্তা না। যেহেতু দুইজনের কেউই ভোক্তা না, সো তারা ভ্যাটটাকে আলাদা করবে যাতে ভবিষ্যতে তারা হয়তো সরকারকে এই ভ্যাটটা দিয়ে ফেলতে হবে অথবা ভোক্তা থেকে আদায় করবে। এই দুই উদ্দেশ্যে ভ্যাটটা তারা সবসময় আলাদা রাখে। কিন্তু মনে রাখবেন যিনি কোনো কিছুর ভোক্তা তিনি কখনোই ভ্যাটটাকে আলাদা করবেন না। বুঝছি? জি স্যার। যেমন ধরেন আমি একটা মার্কার কিনছি, মার্কারের ভ্যাট সাপোজ 5 টাকা, এই 5 টাকা আমি কোথাও আলাদা দেখাবো না। কেন? ভাই মার্কারটা আমি ব্যবহার করব, তাহলে আমার জন্য এটার ভ্যাট আলাদা করার দরকার নেই। এটার মোট ক্রয় মূল্য সাপোজ 50 টাকা, যার মধ্যে 5 টাকা ভ্যাট, 45 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আমি এটাকে বলবো সবসময় 50 টাকা ক্রয় মূল্য, কারণ আমি তো ভ্যাটটা দেওয়ার কথা, তাহলে আমি ভ্যাটটা আলাদা করার দরকারটা কি? বুঝতে পেরেছি? জি। যিনি ভ্যাট মূলত দিবেন তিনি কখনো ভ্যাটের হিসাব আলাদা করবেন না, এটাই স্বাভাবিক নিয়ম। আচ্ছা, এখানে কি বলে রাখি, যে সকল রেস্টুরেন্টে এসি নাই, কি বলছি? যে সকল রেস্টুরেন্টে এসি নেই, হ্যাঁ, তাদের ভ্যাট বর্তমানে 5%, আর যাদের যেসব রেস্টুরেন্টে এসি আছে সেই সব রেস্টুরেন্টের ক্ষেত্রে ভ্যাট বর্তমানে কত পার্সেন্ট? 10%। 10%। এটা হচ্ছে বাজেট 2021-22। 2021-22 অর্থ বছরে আপনারা যারা খাইতে যাবেন রেস্টুরেন্টে করোনার মধ্যে, তারা ভ্যাট যখন যদি কোনো অনেক রেস্টুরেন্ট আছে যারা ভ্যাট দাবি করে, তো ভ্যাটটা ভালো করে খেয়াল করবেন আপনার থেকে কি 5% নিচে না 10% নিচে। যদি দেখেন 10% নিচে তাহলে দেখবেন এসি দিতে আছে কিনা, আর যদি দেখেন 5% নিচে তাহলে দেখবেন যে আসলে মানে ঠিক আছে কিনা, কারণ 5% আগে ছিল 7.5%, 10% আগে ছিল 15%। যাই হোক, এটা তথ্য জানা গেল। 2021 থেকে 22 এটা কি বলছিলেন? 2021-22 অর্থ বছর মানে হচ্ছে যেটা গত 1 তারিখ থেকে শুরু হয়েছে, জুলাই 1, 2021 থেকে জুন 30, 2022 পর্যন্ত, এই সময়টাকে অর্থ বছর বলা হয়। বাংলাদেশের বাজেট সব সময় কাউন্ট করা হয় অর্থ বছর 2000 মানে সরি জুলাই থেকে জুন পর্যন্ত। আমরা যে জানুয়ারি থেকে ডিসেম্বর বলি এটাকে বলা হয় ক্যালেন্ডার ইয়ার, পঞ্জিকা বছর বাংলাদেশের ক্ষেত্রে। আর জুলাই থেকে জুন হচ্ছে এটা হচ্ছে আর্থিক বছর। মনে থাকবে? এইজন্য বছর কয় প্রকার? দুই প্রকার। মনে থাকবে? জি স্যার। জি স্যার, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপরে যারা, হ্যাঁ বলেন স্যার, বলেন। ওই আপনি বলছেন না কোন সম্পদের ভ্যাট থাকলে ওইটা মানে সম্পদের ক্রয় মূল্যের সাথে যোগ হয়ে যাবে, তো কোন মেশিনের সংস্থাপন খরচ ওইটাও তো মনে হয় যোগ হয়ে যাবে না মেশিনের ক্রয় মূল্যের সাথে? ম্যাডাম আপনি কি এতক্ষণ সূত্র দেখেন নাই? না স্যার, না এটা ডিস্টার্ব করছে। আপনার নেট ডিস্টার্ব করলে আপনি চুপ থাকেন, পরে রেকর্ড দেখে নিন। খুদে মাঝখানে আন্তাজি কথা ঢুকান কেন? আমরা ভ্যাট নিয়ে আলোচনা করতে গিয়ে ওটা বলছি, সংস্থাপন করতে আমাদের কোনো আলোচনা করছি। তুই আজকে মনে হচ্ছিল করবো করা জানি কুমার, তাও কেন বকা খাচ্ছেন নিজে থেকে জোর করে? আচ্ছা, এবার লিখেন স্থায়ী সম্পদ সংক্রান্ত নীতিমালা।
কেউ যদি নেট ডিস্টার্বের কারণে কোনো পয়েন্ট মিস করে যান সে পরে রেকর্ড চেক করে নেবেন, কারণ আপনি একটা কথা ফাঁস করে বললে অন্যরা ডিস্টার্ব হয়ে যায়। প্রশ্ন থাকা এক জিনিস আর একটা হচ্ছে মাঝখানে মিসিং হওয়া আরেক জিনিস। স্থায়ী সম্পদ সংক্রান্ত নীতিমালা খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসে, বুঝছেন? ইভেন অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে, এইচএসসি থেকে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে এই ধরনের নীতি থেকে প্রশ্ন হয়। আচ্ছা, তো স্থায়ী সম্পদ সংক্রান্ত নীতিমালাগুলো কি কি? প্রথম হচ্ছে স্থায়ী সম্পদকে আমরা বলি স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে দেখা যাবে। প্রশ্ন হচ্ছে কোথায় দেখা যাবে? উত্তর হচ্ছে স্থায়ী সম্পদকে আর্থিক অবস্থার বিবরণীতে। কোথায়? আর্থিক অবস্থা। আর্থিক অবস্থার বিবরণী মানে বোঝেন? আর্থিক অবস্থার বিবরণী মানে কি রে? উদ্বৃত্তপত্র। উদ্বৃত্তপত্র। আর্থিক অবস্থার বিবরণীর অপর নাম উদ্বৃত্ত, লিখে দিই। এটার আরো নাম আছে স্থিতিপত্র, এটার আরো নাম আছে উদ্যতপত্র। ঠিক আছে? তাহলে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র বা স্থিতিপত্র বা উদ্যতপত্র বা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট শব্দটা অনেক সময় বাংলায় আসে, যদি এটা ইংরেজি শব্দ ব্যালেন্স শিট। তাহলে স্থায়ী সম্পদকে আর্থিক অবস্থার বিবরণী, উদ্বৃত্তপত্র, স্থিতিপত্র, উদ্যতপত্র, ব্যালেন্স শিট এ ক্রয় মূল্যে বা অর্জন মূল্যে লিখতে হবে অথবা দেখাতে হবে, যেটাই বলি, কমা বাজার মূল্যে নয়। বাজার মূল্য শব্দটার অপর নাম হচ্ছে ক্রয় পরবর্তী মূল্য। আচ্ছা, স্থায়ী সম্পদকে আর্থিক অবস্থার বিবরণীতে ক্রয় মূল্যে বা অর্জন মূল্যে লিখতে হবে, বাজার মূল্যে নয়। এইটা হচ্ছে কোন নীতি? উত্তর হচ্ছে এটা ক্রয় মূল্য নীতি। ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্য অথবা ব্যয় নীতি। না, ব্যয় নীতি আর ব্যয় স্বীকৃতি নীতি কিন্তু এক না। তাহলে স্থায়ী সম্পদকে আপনি কোন মূল্যে দেখাবেন? উত্তর হচ্ছে ক্রয় মূল্যে দেখাবেন। কোন মূল্যে দেখাবেন না? উত্তর হচ্ছে বাজার মূল্যে দেখাবেন না। মনে থাকবে? জি স্যার। তাহলে স্থায়ী সম্পদকে সবসময় ক্রয় মূল্যে লিখতে হবে, বাজার মূল্যে না। এটাই হচ্ছে স্থায়ী সম্পদের ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্য বা ব্যয় নীতি। স্যার বাজার মূল্য কোনটা? বাজার মূল্য মানে হচ্ছে আপনি ধরেন একটা মোবাইল কিনছেন 20,000 টাকা দিয়ে, মোবাইলটা কিনে বাসায় আনছেন, প্যাকেটটা খুলে দিয়েছেন, বর্তমানে দাম হয়ে গেছে 18,000 টাকা। তাহলে আপনি 20,000 টাকা লিখবেন না 18,000 টাকা লিখবেন? 20,000 টাকা। 20,000 টাকা। আপনি যে দামে কিনছেন ওই দামে লিখবেন, কিন্তু আপনি কেনার পরে কিন্তু এটার দাম কমে যাবে অথবা বেড়ে যাবে, যেকোনো একটা হবে। ওই কমে গেল অথবা বেড়ে গেল এই দামে দেখাতে পারবেন না। যে দামটা কমে গেছে অথবা বেড়ে গেছে এটাকে বলা হচ্ছে বর্তমান বাজার মূল্য। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। পরবর্তী লাইন লিখেন। তাহলে একটা নীতি গেল, ক্রয় মূল্য নীতি অনুসারে স্থায়ী সম্পদ। আচ্ছা, যদি বলে স্থায়ী সম্পদকে কোন মূল্যে দেখাতে হবে, আপনি অ্যানসার দিবেন। কিছু এমসিকিউ আছে, ক্যালকুলেট কতভাবে এই এমসিকিউটা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা। স্থায়ী সম্পদকে কোন মূল্যে লিখতে হয়, আপনি অ্যানসার দিবেন ক্রয় মূল্যে। স্থায়ী সম্পদকে স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে দেখাতে হবে কোন নীতি অনুযায়ী? স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে দেখাতে হবে ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক মূল্য নীতি বা ব্যয় নীতি অনুযায়ী। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে দেখাতে হবে বাজার মূল্যে নয় বা ক্রয় পরবর্তী মূল্যে নয়, কোন নীতি অনুযায়ী? অ্যানসার হচ্ছে ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্য নীতি বা ব্যয় নীতি অনুযায়ী। তাহলে একই প্রশ্ন 3 ভাবে আসতে পারে। কয় ভাবে? 3 ভাবে। সবাই এটা লিখছি? বুঝছি? আচ্ছা, আমি যে 3টা প্রশ্ন বললাম এই 3টা প্রশ্নের উত্তর কখনোই এটা ছাড়া অন্য অ্যানসার দেওয়া যাবে না। মনে রাখবেন, যেহেতু রেকর্ড থাকবে তো প্রশ্নগুলো আপনাদের মাথায় থাকবে আশা করি। এবার পরের লাইন, সেকেন্ড লাইন। আমি আশা করব অবশ্যই আপনাদের কারো কোনো সমস্যা যাতে না থাকে। স্থায়ী সম্পদকে
ক্রয় মূল্যে লিখতে হবে, কমা আদায় মূল্য বা অবসায়ন মূল্যে নয়। স্যার আমরা যখন সম্পদ কিনি তখন আমরা সম্পদ ক্রয় মূল্যে লিখি, কিন্তু আমরা যখন সম্পদ বিক্রি করি তখনও সম্পদকে আমরা ক্রেডিট করি কোন মূল্যে বলেন? ক্রয় মূল্যে। আচ্ছা, তাহলে আমরা স্থায়ী সম্পদকে যখন কিনবো তখন ক্রয় মূল্যে লিখি, যখন আমরা বিক্রি করব তখন আমরা কি করি? ক্রয় মূল্যে লিখি। আচ্ছা, তো যেমন আমরা সম্পদ যখন বিক্রি করি তখন আমরা বলি স্থায়ী সম্পদ ক্রেডিট। এই যে স্থায়ী সম্পদ ক্রেডিট করব কোন মূল্যে করব? উত্তর হচ্ছে ক্রয় মূল্যে করব। এই জন্যই বলা হচ্ছে স্থায়ী সম্পদ আপনি যখন বিক্রি করবেন তখন আদায় মূল্য বা অবসায়ন মূল্যে না লিখে আপনি ক্রয় মূল্যে লিখবেন। ক্লিয়ার? মানে স্যার আমরা যদি 4,000 টাকা দিয়ে কিনি আর হ্যাঁ, 3,000 টাকায় মানে বিক্রি করি তাহলে 4,000 টাকায় লিখবো। ইয়েস স্যার, এই তো বুঝে গেছেন আপনি। মানে আপনি জাবেদা করার সময় কত টাকা লিখবেন? বিক্রি জাবেদা করবেন না যে আপনি সম্পদ বিক্রি করছেন 4000 টাকার সম্পদ 3000 টাকায় বিক্রি করে ফেলছেন, তাহলে আপনি নগদ হিসাব ডেবিট 3000 টাকা, কিন্তু সম্পদ হিসাব ক্রেডিট করবেন কয় টাকায়? কয় টাকা? কিমাটা 4,000 টাকা। 4000 টাকা। তাহলে সম্পদ কিনলেও 4000 টাকা লিখতে আমার হবে, পেট ডেবিট একটু করতে হবে। ডিস্টার্ব করতেছে সেটা। আচ্ছা, সম্পদ কিনলেও 4000 টাকায় লিখবেন, বিক্রি করলেও 4000 টাকাই লিখবেন। বুঝছি? 4,000 টাকা লিখবো। জি স্যার। আদায় মূল্যের পর কি লিখবেন? অবসায়ন মূল্য, অবসায়ন মূল্য। তাহলে স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে লিখতে হবে, আদায় মূল্য বা অবসায়ন মূল্যে নয়। কোন নীতি? উত্তর হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা বা চলমান প্রতিষ্ঠান নীতি। এখন এটা বেজার লাগবে, যদি আপনাকে প্রশ্ন করে স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে লিখতে হবে কোন নীতি অনুযায়ী, তখন অ্যানসার কিন্তু দুইটা। একটা হচ্ছে ক্রয় মূল্য নীতি, ওটাই অ্যানসার সব সময়। যদি কোনো কারণে ক্রয় মূল্য নীতি অপশনটা না থাকে তখন আপনি অ্যানসার দিবেন চলমান প্রতিষ্ঠান ধারণা। বুঝছি? জি স্যার। আচ্ছা, প্রথম প্রশ্ন দিল মানে চলমান প্রতিষ্ঠান ধারণা রিলেটেড প্রথম প্রশ্ন, স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে লিখতে হবে কোন নীতি? মুখস্থ ক্রয় মূল্য নীতি, এটা না ওইটা। যদি ওইটা অপশনে না থাকে তখন আপনি অ্যানসার দিবেন চলমান প্রতিষ্ঠান। সাবধান, স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে লিখতে হবে এটা দিয়ে যদি প্রশ্ন করে এবং আপনার কাছে যদি জানতে চায় কোন নীতি, সাপোজ অপশনে ক্রয় মূল্য নীতি আছে, চলমান প্রতিষ্ঠান আছে, আপনি যদি চলমান প্রতিষ্ঠান দেন ভুল অ্যানসার, কারণ অ্যানসার ক্রয় মূল্য নীতি, অরিজিনাল অ্যানসার ক্রয় মূল্য নীতি। যদি বলছি ক্রয় মূল্য নীতি অপশনটা যদি না থাকে তখন আমি কি দিতে পারবো? চলমান প্রতিষ্ঠান ধারণা দিতে পারবো। তবে এখানে একটা কথা আছে, কথাটা কি? যদি আপনাকে প্রশ্নটা পুরো প্রশ্নটা বলে স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে লিখতে হবে বাজার মূল্যে নয়, বাজার মূল্য শব্দটা থাকলে ভুলেও চলমান প্রতিষ্ঠান ধারণা অ্যানসার দেওয়া যাবে না। কোন নীতি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য নীতি। ভেরি গুড। আচ্ছা, আর ঠিক একই ভাবে আদায় মূল্য বা অবসায়ন মূল্য শব্দটা থাকলে কোন নীতি? চলমান প্রতিষ্ঠান। পারবেন? জি স্যার। হ্যাঁ, নীতিমালা চ্যাপ্টার এগুলো খুব কনফিউজড হয়ে যায় স্টুডেন্টরা। হিসাব বিজ্ঞানের নীতিমালা চ্যাপ্টার দেখিয়ে একটু, ওখানে গেলে প্রচুর নীতি, এই পোলাপানের নীতির মধ্যে ভেজাল লাগায় ফেলে। নীতিগুলো আসলে প্রত্যেক চ্যাপ্টারে আমরা অল্প অল্প করে শিখলে বেশি পারবো। তো এই জিনিসটা খুব বেশি ভেজাল লাগে স্থায়ী সম্পদ রিলেটেড। তাহলে স্থায়ী সম্পদের ক্ষেত্রে খুব সাবধান। দুইটা স্টুডেন্ট পড়ে গেছে, দুই এখানে যারা আছেন ধরেন সবাই একই রকম পড়া করছেন, বাট পরীক্ষার হতে বের হয়ে দুইজন দুই রকম অ্যানসার দিয়ে বেরিয়েছেন। একজন বলছে না এটা চলমান প্রতিষ্ঠান হবে, আরেকজন বলছে না এটা ক্রয় মূল্য নীতি হবে। বাইরে হওয়ার পর আসলে শর্ত প্রযোজ্য, কারটা কারেক্ট, কোনটা কারেক্ট কিনা আমরা জানি না। আদায় মূল্য আর অর্জন মূল্যের মধ্যে পার্থক্য কি? ওই অর্জন মূল্য আর আদায় মূল্য আসলে কি? আদায় মূল্য মানে বিক্রি করছে, বিক্রি করে যে মূল্য পাইছে, আর অর্জন মূল্য মানে সম্পদটা পাইতে যে টাকা খরচ হয়েছে। বুঝছেন? আপনি সম্পদ অর্জন করতে যে টাকা খরচ হয়েছে, এখানে আপনি টাকা অর্জন করছেন, সম্পদ অর্জন করেন নাই, সম্পদ বিসর্জন করছেন। বুঝছেন? হ্যাঁ, বেদার লাগে এটা। ঠিক আফিফ আবেদন কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড? জি স্যার। এর লাইতে সমস্যাটা। আপনি মনে হয় ভালো করে এই হিসাব চ্যাপ্টারটা পড়েন নাই এখনো না? না স্যার, বইটা রিডিং করছিলেন কষ্ট করে? করেন নাই? প্রথম 3-4 পেজ পড়ছি। ফিরানো দরকার। বইটা পড়তে বলছেন যারা সায়েন্স থেকে আসছেন, ক্লাসটা একটু কম করছেন প্রথম দিকে, তারা একটু দয়া করে বইয়ের হিসাব চ্যাপ্টারটা শেষ করেন। আমি এতবার বলার পরও যদি আপনারা পারেন না, কেমনে কি করবে? যাই হোক, হিসাব বিজ্ঞান যারা পারবে না, বুঝতে হবে তারা হিসাব পারে না, তাদের মূল সমস্যা হিসাব বিজ্ঞান না। তাহলে নীতিমালার কাহিনী কমপ্লিট। এরপরে আছে কি রে? এরপরে আমরা একটু জাবেদা করব। লেখেন স্থায়ী সম্পদ হিসাবভুক্তকরণ। লিখবেন স্থায়ী সম্পদ হিসাব। স্থায়ী সম্পদ হিসাবভুক্তকরণ। মেসেজ দিচ্ছে কাটারে। ওরে বাবা, আমার মোবাইলে মেসেজ আসে পুড়ে গেছে। কি রে বাবা রে, এটা তো শেষ হয় না। স্যার, স্যার, জি স্যার, বলেন স্যার। হিসাব চ্যাপ্টারের
হিসাব ভিডিওগুলো চক্রে দেওয়ার কেয়াটা কি? জন্য দিতে কেয়াটা কি? দেওয়ার জন্য নক দিছিলাম আপনাকে। তাই নাকি? দিব আর কি, সমস্যা নেই। হিসাব চক্রের ভিডিও আমি জানি নাকি, আপনি এখানে ওই ছোঁয়াকে নক দিয়ে আফিফা আহমেদ যেটা আপনার গ্রুপে ছোঁয়া আছে, ছোঁয়াকে নক দিন, ওরা ভালো জানবে কত নাম্বার ক্লাস, আমি নিজে জানি না। এতদিন মনে আছে নাকি? বুঝছেন? জি স্যার। ওদেরকে একটু নক দিয়ে ওরা ভালো বলতে পারবে। দেও আমরা কি জেনে লিখবো? স্থায়ী সম্পদে হিসাবভুক্ত করুন। ও আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করুন, আমাকে আসলে অনেকগুলো স্টুডেন্ট দিচ্ছে। আমার নতুন ব্যাচে ভর্তি পাচ্ছি তো ভালো লাগতেছে আজকে, ভালো। গত কয়েকদিনের মধ্যে সব বাকিরা খুব বুঝছে। স্যার কতজন হইছে? সেটা তো বলা যাবে না, সেটা সময় হলে বলতে হবে। তবে ভালো ভর্তি পাচ্ছি, খারাপ না। আজকে আমাদের পুরাতনদের 2 জন ভর্তি হয়েছে। যাই হোক, আসুন তাহলে এবার জানি কি আচ্ছা স্থায়ী সম্পত্তির হিসাবভুক্তকরণ। আচ্ছা, যারা নতুন নতুন ক্লাস করতেছেন যে স্যার সবসময় নিচের দিকে তাকায় দেখেন, আমি নিচের দিকে তাকায় দেখে আমার কম্পিউটারটা নিচে কিন্তু ক্যামেরাটা উপরে, সমস্যাটা হচ্ছে এই জায়গায়। বুঝলি কি স্যার কি ট্যাগরা নাকি? দেখ, এই প্রশ্ন যাদের মাথায় ছিল আশা করি তাদের মাথাটা ক্লিয়ার হয়ে গেছে। স্থায়ী সম্পদ হিসাবভুক্তকরণ। আচ্ছা, তো স্থায়ী সম্পদ রিলেটেড কি কি হিসাবভুক্তকরণ হবে? স্থায়ী সম্পদ আমরা ক্রয় করব, স্থায়ী সম্পদের পরিবহন খরচ হতে পারে বা সংস্থাপন খরচ হতে পারে, এরপর স্থায়ী সম্পদ আমরা বিক্রি করতে পারি। এতো আর কিছু আছে? বলেন না, কথা বলেন না কেন? ওই হ্যালো, জি স্যার। স্যার আবার বলেন। বলতেছি স্থায়ী সম্পদ হিসাবভুক্তকরণ আসলে যাবে না কয়টা? দুইটা। কি কি? সম্পদ ক্রয় অথবা সম্পদ বিক্রয়। বিক্রয়। মনে রাখবেন, অবচয়ের সাথে সম্পদ ক্রয় বিক্রয়ের কোনো সম্পর্ক নেই। মানে অবচয়ের সাথে স্থায়ী সম্পদ ডেবিট বা ক্রেডিটের কোনো সম্পর্ক নাই। কারণ অবচয়ের জাবেদায় কখনো স্থায়ী সম্পদ আসে না। মনে রাখেন, স্থায়ী সম্পদের অবচয়ের জাবেদায় কখনো স্থায়ী সম্পদ আসে না। এইজন্য স্থায়ী সম্পদ হিসাবভুক্তকরণের সাথে অবচয়ের কোনো সম্পর্ক নেই। স্থায়ী সম্পদ হিসাবভুক্তকরণ বলতে দুইটা জাবেদাকে বোঝায়। একটা হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয় করা, আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রি করা। বুঝছি? আচ্ছা স্যার, বইতে তো অনেকগুলো জাবেদা দেখা যাচ্ছে, কারণ আছে। বইতে ক্রয়ের জন্য একটা জাবেদা দেখাইছি, পরিবহন খরচ এগুলোর জন্য একটা জাবেদা দেখাইছি, আবার ক্ষতিতে বিক্রি, লাভে বিক্রি, কারণ এটা থিওরিটিক্যালি বুঝাইতে হচ্ছে। কিন্তু এটা তো ভাই মুখে বলতেছে, মুখে এত কিছু লাগে না, শর্টকাট। তো আসলে আমরা প্রথমে স্থায়ী সম্পদ ক্রয়ের জাবেদা দিই। 1 নাম্বার পয়েন্টের নাম হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয়। এই সৃজনশীল কিন্তু শুরু হয়ে গেল। একাদশ দ্বাদশ স্থায়ী সম্পদ ক্রয়। স্যার, আমরা যদি কোনো স্থায়ী সম্পদ কিনি, ধরে নিচ্ছি স্থায়ী সম্পদের নাম হচ্ছে যন্ত্রপাতি। কি নাম? যন্ত্রপাতি। আপনারা আবার সবসময় যন্ত্রপাতি রিপিট করেন না, মহা বিপদ। এখানে সায়েন্স রিলেটেড কিছু আছে, যেগুলো সব বলবো যে হ্যাঁ স্থায়ী সম্পদ কিনলে বলে যন্ত্রপাতি ডেবিট করতে হয়। দিন স্যার, আমি দরকার নেই, বাদ দেন। স্থায়ী সম্পদ ক্রয়, তাহলে যাবো হচ্ছে স্থায়ী সম্পদ হিসাব ডেবিট। এখন আসেন, এখানে কি আপনি পরীক্ষায় স্থায়ী সম্পদ লিখবেন? উত্তর হচ্ছে না। আপনাকে কোন একটা স্থায়ী সম্পদের নাম বলে দিবে। ধরেন বললো দালান কোঠা, তাহলে আপনি লিখবেন দালান কোঠা হিসাব। আপনাকে বললো যন্ত্র, তাহলে আপনি লিখবেন যন্ত্র হিসাব। আপনাকে বললো মেশিন, তাহলে আপনি লিখবেন মেশিন হিসাব। স্যার, এগুলো কেউ ভুল করে? জি স্যার, এগুলো অনেকেই ভুল করে। এটা আমি স্থায়ী সম্পদ লিখছি, অনেকে পরীক্ষার লিখে লিখে রাখবে স্থায়ী সম্পদ হিসাব ডেবিট। সাবধান, বুঝছেন নি? জি স্যার। জি স্যার, মনে রাখতে হবে। স্থায়ী সম্পদ ডেবিট, আর এটা হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। কি হিসাব? ব্যাংক হিসাব। মনে রাখবেন একটু, আমরা স্থায়ী সম্পদ যে কিনি, এখানে একটু ডেবিট ক্রেডিটের কাহিনী একটু বলে দিই, কয়েকজন নতুন আছেন খেয়াল করুন একটু। আমরা বিবরণের ঘরে স্থায়ী সম্পদ হিসাব, ব্যাংক হিসাব কথাগুলো লিখবো। দেখেন, আমার স্থায়ী সম্পদ হচ্ছে ডেবিট, এটা একটু বামে আছে, আর ব্যাংক হিসাব ক্রেডিট অংশটা একটু দূরত্ব বজায় রেখে লিখবেন, সামাজিক দূরত্ব আর কি। তবে এটা অঙ্কের দূরত্ব, সামাজিক দূরত্ব না। তো আপনি ডেবিটটাকে বাম পাশে লিখবেন, ক্রেডিটটাকে একটু ডান পাশে চাপা লিখবেন জাবেদা করার সময় সব সময়। তবে এই ডেবিট ক্রেডিট শব্দগুলো কখনোই জাবেদায় লেখা যাবে না। বুঝতে পারছি? জি স্যার। যাদের কাছে এই বই আছে তাদের কাছে তো সমস্যা নাই। এই বইটা আমি মোটামুটি সবগুলো রুলস এন্ড রেগুলেশন লিখে দিছি, এবং প্রত্যেকটা যাবে দেখবেন আমি কোথাও বিবরণ করে ডেবিট ক্রেডিট লিখি নেই। স্যার, আপনি এখন লিখছেন যে আর ভাই এখন তো আমি ঘর করে নেই, এইজন্য আমি ডেবিট ক্রেডিট লিখছি। কিন্তু আপনি যখন জাবেদার ঘর করবেন, জাবেদার ঘরে ডেবিট এবং ক্রেডিট নামে দুইটা কলাম আছে। তো যেহেতু ডেবিট এবং ক্রেডিট নামে কলাম আছে, এবং আপনার স্যার আন্ধা না, আপনার স্যার বোকা না, আপনার স্যার মদন না, তাহলে তিনি নিশ্চয়ই ডেবিট এর শব্দগুলো দেখছেন, ঘরগুলো দেখছেন। ওখানে আপনি টাকা লিখছেন মানে ওইটা ডেবিট, ক্রেডিট ঘরে টাকা লিখছেন মানে এটা ক্রেডিট। তো বিবরণের ঘরে আলাদা করে ডেবিট ক্রেডিট লেখার কোনো প্রয়োজন নাই। জি স্যার, বুঝছি? জি স্যার। কোনো কনফিউশন আছে এখানে?
স্যার তারপরেও যাতে এটা আবার মানে লিখিয়ে দেন। বলেন স্যার, মানে কি স্যার স্যার? হ্যাঁ মানে এখান মধ্যে ব্যাংক হিসাব অথবা আসছে নগদান আসছে হিসাব। আসছে ব্যাখ্যা দিচ্ছি ওয়েট করেন আমি একটা একটা করে আসতেছি। তাহলে আমার ডেবিট ক্রেডিটের ব্যাখ্যাটা ক্লিয়ার যে আপনারা ডেবিট ক্রেডিট লিখবেন না কখনো বিবরণে করে। এখন লিখছি কেন, এখন তো ভাই আমি কোনো গল করিনি, রাফ হাতের একটা জাবেদা করছি, এইজন্য আমি ডেবিট ক্রেডিট লিখছি। ওকে, এরপর আসেন, এখন প্রশ্ন হতে পারে স্যার এখানে আপনি ব্যাংক হিসাব লিখছেন কেন? আপনাকে কি কোথাও বলছেন নগদের হিসাব? না, আমার নগদও বলে নাই, বাকিতেও বলে নাই, ব্যাংকও বলে নাই। মনে রাখবেন, পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু না বললে বাকিতে হবে, আর অন্য যত কিছু আছে কিছু না বললে নগদে হবে। এই রুলসটা একটু মনে রাখেন। কেউ যদি আপনার সাথে তর্ক করে আমার নাম বলবেন। পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু বলা না থাকলে 9 10 যা পারছেন ভুলে যান। কেউ যদি বলে স্যার 9 10 পড়েছি ঠেঙাবো ধরে, তাহলে আপনাকে আবার 9 10 ভর্তি করে দেব। 9 10 আমরা যা পড়ছি গুলো আনতে যে পড়ছি। স্যার সাবধান, পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু বলা না থাকলে সেটা বাকিতে হবে, কোনো সন্দেহ নেই। অনেক রেফারেন্স আছে। আচ্ছা, এটা আমরা অনেক আগে প্রত্যেক ক্লাসে প্রায় দিছি, এখন আর আপাতত বলতে যাচ্ছি না। কারো যদি বেশি সমস্যা হয় আমাকে বলছেন, আমাকে বলে দিব, নতুন দুই একজন সমস্যা হতে পারে। স্যার 9 10 এ পড়ছি, ইন্টারে এতদিন পড়ে আসছে আপনার কাছে আসার আগ পর্যন্ত যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু না বললে নগদ হবে। জি না স্যার, আজকে থেকে জানেন অ্যাটলিস্ট পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু বলা না থাকলে অবশ্যই 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 বাকিতে হবে। আচ্ছা, কিন্তু পণ্য ক্রয় বিক্রয় ছাড়া, মানে পণ্য ছাড়া অন্য যা কিছু বলবে সেগুলোর ক্ষেত্রে কিছু বলা না থাকলে নগদে হবে। সবাই এতটুকু বুঝছি? জি জি স্যার। স্যার। কারণ হচ্ছে সম্পদ ক্রয়, তাহলে যাবো হচ্ছে সম্পদ ডেবিট, নগদান ক্রেডিট। কারেক্ট, ভুল না। তো স্যার নগদের জায়গায় আপনি কেন ব্যাংক লিখলেন? হ্যাঁ, এবারে জায়গায় আসেন। আপনারা মোটামুটি অষ্টম অধ্যায় অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের অষ্টম অধ্যায় পড়তেছেন, মানে আপনারা আগে এতদিন ছোট ছিলেন, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পড়ছেন, এখন আপনি আস্তে আস্তে একটু বড় হয়েছেন। তো আপনাকে যদি নরমাল জাবেদা চ্যাপ্টার আমি পড়াইতাম, তখন আমি বলতাম যন্ত্রপাতি ডেবিট, নগদ ক্রেডিট, আপনি বলতেন একই সমস্যা নেই। কিন্তু আমি যেহেতু সম্পদ রিলেটেড নতুন একটা চ্যাপ্টারে আছি, যে চ্যাপ্টারের কাজে হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদগুলো কিভাবে হিসাবভুক্ত করব সেটা শেখা। সো আমরা এখানে একটু অরিজিনাল ভিউ গুলো শিখতে হবে। বাস্তবে একটা স্থায়ী সম্পদের মূল্য তুলনামূলকভাবে একটু বেশি হয়, এবং এই বেশি টাকা কখনোই প্রতিষ্ঠান নগদ টাকা নিয়ে যায় না। এত টাকা হাতে করে গিয়ে তারা কখনো সম্পদ কিনতে যাবে না। তারা হয়তো চেক নিয়ে যাবে অথবা এটিএম কার্ড নিয়ে যাবে, যেটাই নিয়ে যায় তার মানে তারা টাকাটা পে করবে ব্যাংকের মাধ্যমে। এটা খুবই স্বাভাবিক নিয়ম। এই জন্যই দেখবেন যতগুলো বই আছে বাজারে প্রায় সবাই লিখে স্থায়ী সম্পদ ডেবিট, নগদ অথবা ব্যাংক ক্রেডিট। নগদ লেখে কেন? এটা আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এখানে অরিজিনাল শব্দটা হচ্ছে কি ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু আমি আপনাদেরকে বুঝাচ্ছি প্লাস পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবেন সেটা বলে দিচ্ছি, এই জন্য আমি এখানে নগদ শব্দ লিখে নেই, আমি সরাসরি অ্যান্সারে চলে গেছি ব্যাংক হিসাব ক্রেডিট। মনে রাখতে হবে স্থায়ী সম্পদ কেনার সময় টাকার পরিমাণটা বেশি লাগে, এই জন্য এখানে নগদের পরিবর্তে কি ব্যবহার করা হয়? ব্যাংক। নিয়মটা মাথায় ঢুকছে? ইয়েস স্যার। এবার একটু বলে রাখি, কেউ যদি কোনো কারণে নগদও লিখে তাহলে কি ভুল হবে? না, ভুল না, সেটাও কারেক্ট, কিন্তু ব্যাংক লেখাটা অতি উত্তম। বুঝিয়াছি? জি স্যার। জি স্যার। স্থায়ী সম্পদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, কিন্তু আমরা আসলে কলেজ লাইফে যখন পড়ে আসছি আমাদেরকে এখানে শিখেছে নগদান হিসাব ক্রেডিট, বইতে লেখা ছিল ব্যাংক, আমরা আসলে শিখছি নগদান হিসাব। আমরাও কিন্তু পরীক্ষা নগদান হিসাব দিয়ে আসছি, পরীক্ষা কিন্তু কাটে নাই, বোর্ডে কাটে নাই। তো এর মানে এই না যে আসলে নগদটাই কারেক্ট, মূলত কারেক্ট হচ্ছে ব্যাংক। এই জন্য এটা মনে রাখতে হবে। এই সাধারণত এডমিশন টেস্টে এই জিনিসগুলো খুব সহজে দেখা যায়। এডমিশন টেস্টে অনেক প্রশ্ন দিবেন, ঠিকই ব্যাংক হিসাব শব্দটা লেখা থাকে। যাই হোক, তাহলে স্থায়ী সম্পদ ক্রয় গেল। এখন এখানে কি ক্রয় মূল্য আসবে? জি না স্যার, স্থায়ী সম্পদ ক্রয়ের জাবেদায় অর্জন মূল্যগুলো আসে। অর্থাৎ আপনি স্থায়ী সম্পদ কিনতে মোট যত টাকা খরচ করছেন এই যোগফলটা এখানে বসবে। বুঝছি? জি স্যার। আচ্ছা, আরেকটা কথা, ধরেন কোনো কারণে আপনি সম্পদ কিনছেন 1 জানুয়ারি, ফাইন, আপনি সম্পদ কিনছেন 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ, তাহলে আপনি জাবেদা দিচ্ছেন সম্পদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, জানুয়ারির 1 তারিখ। কিন্তু আপনি সম্পদের ভ্যাটের টাকা অথবা সম্পদের সংস্থাপন খরচ, কেন? ধরেন আমি এই বোর্ডটা এনে রাখছি, এতদিন তো আমি এটা স্ট্যান্ডে বসে ক্লাস নিয়েছি, কিন্তু এখন আমি ক্লাসটা বোর্ডে বসে ক্লাস নিচ্ছি, তার মানে একটু চেঞ্জ করছি না? জি স্যার। একটা মিনিট ওয়েট করুন, সরি একটা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো কি জানি আলোচনা করতেছিলাম যে ধরেন আমরা জানুয়ারির 1 তারিখে কোনো একটা সম্পদ কিনলাম, কিন্তু কোনো কারণে সম্পদটা জানুয়ারির 1 তারিখে আমরা ব্যবহার করলাম না বা ব্যবহার শুরু করলাম না। বা ধরেন আপনি বাসায় একটা ফ্যান কিনে আনছেন, তো ফ্যানটা আপনি জানুয়ারির 1 তারিখে কিনছেন, কিন্তু জানুয়ারির 1 তারিখে ফ্যানটা বাসায় লাগান নাই বা প্রতিষ্ঠানে লাগান নাই। আপনি কি করছেন? 10 দিন পরে ফ্যানটা লাগাইছেন, তাহলে এটার ক্রয়ের তারিখ আর বসানোর তারিখ কি একই হইছে? নো স্যার। তাহলে যাবে দেখেন কয়টা হবে? দুইটা। দুইটা। প্রথমটা হবে 1 তারিখে আপনি সম্পদ ক্রয় করছেন, তাহলে যাবে হচ্ছে স্থায়ী সম্পদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ফাইন। আর আপনি 10 তারিখে যাবেদা কি করবেন? তাহলে আবার একই যাবেদা করবেন, এটা হচ্ছে সংস্থাপন খরচের জন্য। কার জন্য? সংস্থাপন করার জন্য। বুঝতে পারছি? জি স্যার।
হ্যাঁ, জাবেদে কিন্তু একই হবে, জাবেদে চেঞ্জ হবে না, জাবেদে একই, শুধু টাকাটা চেঞ্জ হবে। এখানে ক্রয়ের জাবেদাটা দিব এবং ক্রয়ের টাকাটা লিখবো, আর পরবর্তী 10 তারিখে গিয়ে আমি একই জাবেদা দিব, টাকাটা লিখবো যে সংস্থাপন খরচের টাকা। বুঝছি? জি স্যার। তবে এখানে একটা কথা আছে, সংস্থাপন খরচের ক্ষেত্রে কি আপনি ব্যাংক লিখবেন? সংস্থাপন খরচের জাবেদা যদি আলাদা হয় সেক্ষেত্রে কি ব্যাংক লিখবেন? না সেক্ষেত্রে নগদ লিখবেন, কারণ সংস্থাপন খরচ অল্প টাকা, এটা আলাদা হবে, পরে হবে। বুঝতে পারছি এবার? স্যার বলে ফেলেন। ব্যাংক লাগলে সমস্যা আছে কেন? কেন লিখবেন আপনি ব্যাংক? আপনি কি করে ব্যাংকে পরিশোধ করবেন? কেন সবকিছু জোর করে সমস্যা বের করতে চান বলেন? সবকিছুতে যদি আমরা নিজের মন মতো চলতে চাই কেমনে হবে? ওকে, আচ্ছা এবার কি আসবে বলেন না? সম্পত্তি স্থায়ী সম্পদ বিক্রয়। আচ্ছা, তো আমি একটু মুছে দিচ্ছি আগেরটা, মুছে এবার স্থায়ী সম্পদ বিক্রয় জাবেদা দিচ্ছি। তাহলে আপনারা খাতায় লিখে ফেলেন স্থায়ী সম্পদ বিক্রয়। তো আমি কিছু উদাহরণ ক্রিয়েট করি। ধরেন আমরা একটা স্থায়ী সম্পদ কিনছিলাম, স্থায়ী সম্পদ কিনছিলাম, ক্রয় মূল্য সাপোজ 10,000 টাকা, এটা আমরা বিক্রি করব সাপোজ 5,000 টাকা, 5,000 না 6,000 টাকায়। তারপরে হচ্ছে এটার এই পর্যন্ত অবচয় হয়েছে, মানে আপনি বিক্রি যেদিন করবেন ওই দিন পর্যন্ত অবচয় হয়েছে সাপোজ কত টাকা, 7,000 টাকা, না 7,000 হলে আচ্ছা 5,000 টাকা, 5,000 টাকা দিব, 5,000 টাকা দিলে বেজার লাগে যাবে, একটু ওয়েট করেন, কিছু ক্যালকুলেশন করে দেখি। 7,000 টাকা দিলাম, ওকে। তাহলে এই তিনটা তথ্য আমার কাছে দেয়া আছে। মনে রাখবেন আপনি বিক্রয় জাবেদা করতে হলে আপনার কাছে মিনিমাম এই তিনটা তথ্য লাগবে। বুঝছি? জি স্যার। আচ্ছা, এখন আসলে আমরা বিক্রি জাবেদা দিব। তো আপনি প্রথমে দেখবেন যে সম্পদ যে বিক্রি করবেন ওই সম্পদ কত টাকা বিক্রি করতেছেন। স্যার 6,000 টাকায়। তাহলে জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট। এখানে তো আপনাকে চেক দিবে না। পুরো জিনিস বিক্রি করার সময় আপনি চেক পান স্যার না, তাহলে নগদান হিসাব ডেবিট। কত টাকা? 6,000 টাকা। একটু বুঝার জন্য আপনি এখানে একটু জাবেদার মধ্যে এই কথাগুলো একটু লিখে রাখেন যাতে আপনি পরবর্তীতে এগুলো বুঝতে পারেন। তাহলে নগদান হিসাব ডেবিট 6,000 টাকা, বিক্রয় মূল্য নগদান হিসাব ডেবিট, সবসময় বিক্রয় মূল্যে টাকা লিখবেন। বুঝছি? ইয়েস স্যার। জি আচ্ছা, ডেবিট দিকে আমি একটু খালি রাখতেছি, দুই লাইন খালি রাখবো। দুই লাইন খালি রেখে আমি একটু ক্রেডিট দিকে যাচ্ছি, ক্রেডিট দিকে সম্পদের নাম লিখতেছি, স্থায়ী সম্পদ ক্রেডিট। এই যে আমরা বলছি চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে স্থায়ী সম্পদ সবসময় ক্রয় মূল্য লিখতে হবে বিক্রি করার সময়। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। এতটুকু বুঝছি? জি স্যার। আচ্ছা, তাহলে নগদান হিসাব ডেবিট বিক্রয় মূল্য, আর স্থায়ী সম্পদ ক্রেডিট কোন মূল্য? ক্রয় মূল্য। ক্রয় মূল্য। আচ্ছা, এবার আসেন কোন সম্পদ বিক্রি করলে, আচ্ছা কোন সম্পদ যদি আমার কাছে থাকে আমরা প্রত্যেক বছর অবচয় করি, আর এই অবচয়ের যোগফলটাকে বলা হয় পুঞ্জীভূত অবচয়। কি বলা হয়? পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়। সম্পদ আমার কাছে যতদিন থাকবে ততদিন আমরা পুঞ্জীভূত অবচয় প্রেডিক্ট করি। তাইলে যেদিন আমি সম্পদটা ফেলে দিব বা বিক্রি করে ফেলবো ওই দিন কি আর আমার কাছে পুঞ্জীভূত অবচয় থাকবে না চলে যাবে? চলে যাবে। চলে যাবে, বের করে দিব বা বাদ করে দিব। তো আগে ক্রেডিট করছে, আজকে বাদ করার জন্য কি করতে হবে? ডেবিট করতে হবে, রাইট? তাহলে এই যে পুঞ্জীভূত অবচয় এটা কি করব? ডেবিট করব। পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট। কত টাকা? স্যার আমি বুঝিনি এটা। আচ্ছা একটু বুঝিয়ে বলছি, ওয়েট করুন। 7,000 টাকা এতটুকু বুঝছি? জি 7,000 স্যার। টাকাটা বুঝছি, ওকে। আবার বলতে দিই, কোন সম্পদ যখন আমরা অবচয় ধরি, এক বছরের টাকাকে আমরা অবচয় করি, তো এইভাবে যে প্রতি বছর অবচয় করতেছেন এই অবচয়ের যোগফলটাকে বলা হয় পুঞ্জীভূত অবচয়। ধরেন আপনি একটা সম্পদ 3 বছর ব্যবহার করছেন, প্রত্যেক বছর আপনি লিখছেন অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তার মানে প্রত্যেক বছরের অবচয়টা ওই পুঞ্জীভূত অবচয় নাম দিয়ে আপনি যোগ করতে করতে আজকে এতটুকু হয়েছে। সম্পদটা ধরেন আপনি 2010 সালে কিনছেন, 2012 সালে সম্পদটা বিক্রি করে দিচ্ছেন, তাহলে 10 সালের অবচয়, 11 সালের অবচয়, 12 সালের অবচয়, এই তিনটা অবচয়ের যোগফলকে বলা হয় পুঞ্জীভূত অবচয়। হিমিকা এতটুকু বুঝছেন? জি স্যার এটা আচ্ছা, বুঝছি। তো এই পুঞ্জীভূত অবচয় আপনি এতদিন কি করছেন? ক্রেডিট করছেন। তাহলে আজকে সম্পদ যতদিন আপনার কাছে থাকবে ততদিন আপনি খালি ক্রেডিটই করবেন, কিন্তু যখনই আপনি সম্পদ ফেলে দিবেন অথবা বিক্রি করে ফেলবেন
তখনই আপনি পুঞ্জীভূত অবচয়টাকে আপনার প্রতিষ্ঠান থেকে বের করে দেন, বাদ দিয়ে দেন। তো আগে যেটা ক্রেডিট করছেন এটা আজকে বাদ দেওয়ার জন্য কি করতে হবে? ডেবিট করতে হবে। ডেবিট করতে হবে। এই জন্য আমরা লিখছি পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট, টাকা হচ্ছে 7,000 টাকা। বুঝছি? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে নগদান হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ডেবিট। এখন আসেন আর কিছু আপনি নিজে থেকে লিখবেন। আপনি নিজে থেকে তিনটে জিনিস লিখবেন, বিক্রয় মূল্য নগদান হিসাব ডেবিট দিয়ে, পুঞ্জীভূত অবচয় ডেবিট, আর হচ্ছে স্থায়ী সম্পদ ক্রেডিট দিয়ে ক্রয় মূল্য। এই তিনটে জিনিস লেখার পর এবার আপনি মনোযোগ দিয়ে দেখেন, হয়তো জাবেদার ডেবিট দিকে পার্থক্য আসবে, নয়তো জাবেদার ক্রেডিট দিকে পার্থক্য আসবে। যদি জাবেদার ডেবিট দিকে পার্থক্য আসে তাহলে এটার নাম হবে ক্ষতি। কি হবে? ক্ষতি। দেখেন জাবেদার ডেবিট দিকে টাকা হচ্ছে 13,000 টাকা, জাবেদার ডেবিট দিকে টাকা হচ্ছে 13,000, বাট ক্রেডিট দিকে 10,000। তাহলে কি ডেবিট দিকে পার্থক্য হইছে? না। 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 কোন দিকে পার্থক্য? কোন দিকে পার্থক্য? ক্রেডিট দিকে। Credit। কত টাকা পার্থক্য? 3,000 টাকা 3,000 টাকা। তাহলে এটার নাম কি হবে? লাভ। লাভ। এটাকে বলা হয় স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ। লাভ। বুঝছি? জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছি? তাহলে লাভ না ক্ষতি হবে আমি জানি না, আমার কাছে তিনটে জিনিস, নগদ, পুঞ্জীভূত অবচয়, স্থায়ী সম্পদ। ক্লিয়ার? বুঝছি? ইয়েস স্যার। ওকে, তাহলে আমার স্থায়ী সম্পদ বিক্রয় যাবে তো শেষ, অর্থাৎ স্থায়ী সম্পদ হিসাব মুক্তকরণ কমপ্লিট। আর একটা পয়েন্ট শেষ করব আজকে, ওই পয়েন্টটা দিয়ে শেষ করে দিব। লিখেন সূত্র নম্বর 1, স্থায়ী সম্পদ রিলেটেড সূত্র, এই চ্যাপ্টারের প্রথম সূত্র। সূত্র কেন শিখতেছি? ম্যাথের জন্য। কোন ধরনের ম্যাথ? সৃজনশীলের জন্য এবং এমসিকিউর জন্য। স্পেশালি এমসিকিউ তে এগুলো বেশি হয়, সৃজনশীলে এগুলো আসতে পারে। তাহলে সূত্র 1, এই চ্যাপ্টারে আমরা গুণে গুণে 10টা সূত্র পড়ব। কয়টা? 10টা। সম্পদের জ্যার নির্ণয়। স্যার জ্যার বলতে আসলে সমাপনী জ্যার বোঝে। যারা জ্যার শব্দটা বোঝে না, স্পেশালি যারা সায়েন্স থেকে আসে ওরা জ্যার বোঝে না। জ্যার মানে হচ্ছে অবশিষ্ট যা থাকে, যোগ বিয়োগ করার পর যেটা অবশিষ্ট থাকবে, যে অ্যানসারটা থাকবে সেটাকে আসলে জ্যার বলে। বুঝছি? জি স্যার। জি স্যার। ওকে, তো এখানে জ্যার বলতে সমাপনী জ্যারকে বোঝায়, অর্থাৎ বোঝাচ্ছে বা জানতে চাচ্ছে আপনার কাছে আর কত টাকার সম্পদ আছে। তো আপনার কাছে আর কত টাকার সম্পদ আছে এটা জানতে চাইলে দেখতে হবে আপনার কাছে সম্পদ কত ছিল, আপনি এবছর নতুন করে সম্পদ কত টাকার কিনছেন, এবং এবছর আপনি কত টাকার সম্পদ বিক্রি করে ফেলছেন। তিনটা জিনিস, কত টাকার সম্পদ আপনার কাছে বছরের শুরুতে ছিল, এবছর আপনি নতুন করে কত টাকার সম্পদ কিনছেন, আর আপনি কত টাকার সম্পদ বিক্রি করে ফেলছেন। এই তিনটা জিনিস যোগ বিয়োগ করলেই আপনি সম্পদের জ্যার পেয়ে যাবেন। মনে রাখবেন স্থায়ী সম্পদের সাথে অবচয়ের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ যোগ হবে না, বিয়োগ হবে না। বুঝছি? জি স্যার। স্থায়ী সম্পদের জ্যার নির্ণয়ে কখনো অবচয় যোগ বিয়োগ হয় না। স্যার কেন? কারণ আপনি শিখছেন স্থায়ী সম্পদ কেনার সময়ও ক্রয় মূল্য লিখতে হবে, বিক্রি করার সময়ও ক্রয় মূল্য লিখতে হবে। এইজন্য এখানে অবচয় প্রভাব ফেলে না। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এটা ঘর করি বিবরণ টাকা। এমসিকিউ আসলে তার বিবরণ টাকা ঘর করবেন না, সিকিউতে আসলে বিবরণ টাকা ঘর করবেন। এই মাইশা যেমন ক্লাস করতেছেন? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, তাহলে আসেন প্রারম্ভিক জ্যার। তাহলে আমরা প্রথমে লিখব সম্পদের প্রারম্ভিক জ্যার। দেখবেন এই ধরনের অঙ্কগুলোতে আপনাকে বলে দিবে 2020 সালের 1 জানুয়ারি তারিখে সম্পদের জ্যার এত টাকা। এই যে এরকম বললো 2020 সালের 1 জানুয়ারি তারিখে সম্পদের জ্যার, ধরেন সম্পদের প্রারম্ভিক জ্যার, ধরেন সম্পদের জ্যার বলছে কত টাকা? 75,000 টাকা। খুব কমন একটা উদাহরণ, এটা প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন। তাহলে সম্পদের প্রারম্ভিক জ্যার বললো 75,000 টাকা। কেমনে বুঝছি এটা প্রারম্ভিক জ্যার? প্রশ্ন বলে দিয়েছে 2020 সালের 1 জানুয়ারি তারিখে সম্পদের জ্যার 75,000 টাকা। তাহলে লিখলাম যোগ নতুন সম্পদ ক্রয়। 2020 সালে ধরে নেন আমরা একটা সম্পদ কিনছি যার দাম 1,50,000 টাকা। বুঝছেন এতটুকু? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দুটো যোগ করে দিলে কি আসবে? মোট সম্পদ আসবে না? কি আসবে? মোট সম্পদ। মোট সম্পদ। কারা এতটুকু কোনো কনফিউশন আছে? নাই। আচ্ছা, তাহলে আপনার কাছে মোট 2,25,000 টাকার সম্পদ আছে। এখন সম্পদ কমে যাবে কখন? যখন আমরা কি করে দিব? বিক্রি করে দিব। আচ্ছা, বিক্রি করলে কি আমরা বিক্রয় মূল্যে বিয়োগ করব না ক্রয় মূল্যে বিয়োগ করব? ক্রয় মূল্যে। ক্রয় মূল্যে, হ্যাঁ এটা একটু মনে রাখতে হবে। কিনলেও ক্রয় মূল্যে, বিক্রি করলেও ক্রয় মূল্যে। এই জায়গায় এসে অনেকে ভুল করে ফেলে। দেখেন এই জায়গায় বিক্রিত সম্পদের ক্রয় মূল্য লিখছে, বিক্রয় মূল্য না।
ধরেন আমরা যে সম্পদ বিক্রি করছি তার ক্রয় মূল্য 25,000 টাকা, তাহলে সম্পদের অবশিষ্ট জ্যার বা সমাপনী জ্যার 2 লক্ষ টাকা। এটাই হচ্ছে সম্পদের সমাপনী জ্যার। এখন এই এমসিকিউটাতে এডমিশন টেস্টে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, এইচএসসি বা এডমিশন টেস্ট, এই এমসিকিউতে আপনাদেরকে দুইটা জিনিস এক্সট্রা দিবে, তাহলে মনে রাখতে হবে বিক্রয় মূল্য ও পুঞ্জীভূত অবচয়। এখানে আসবে না, মনে থাকবে। এই এমসিকিউটা বা এইটা এমসিকিউ আকারে যদি হয়, সিকিউ তো বাদ দিলাম, এমসিকিউ তো খুব সোজা, সিকিউটা আপনি জাস্ট দিয়ে বসা দিলেই হলো, বাট এমসিকিউ তে কনফিউজ করে। মনে রাখবেন যারা এডমিশন টেস্ট দিবেন অথবা যারা এইচএসসি পরীক্ষা দিবেন সামনে, আপনাদের এইচএসসি এবং এডমিশন টেস্টের দুই জায়গায় একটা জিনিস কনফিউজ করার চেষ্টা করে, সেটা হচ্ছে সরি একটা মিনিট, ওকে। তো আপনাদের এইচএসসি এবং এডমিশন টেস্টে দুই জায়গায় একটা জিনিস কনফিউজ করার চেষ্টা করে, সেটা হচ্ছে আপনাদেরকে এই প্রশ্নে বিক্রয় মূল্য আর পুঞ্জীভূত অবচয় দিয়ে দিবে। অর্থাৎ এরকম বলবে যে একটি সম্পদ বিক্রি করা হয় যার বিক্রয় মূল্য ধরেন 17,000 টাকা, ব্র্যাকেটে বলবে যার ক্রয় মূল্য 25,000 ও পুঞ্জীভূত অবচয় 10,000। এই যে ব্র্যাকেটে যে বললো ক্রয় মূল্য আর পুঞ্জীভূত অবচয়, আমরা বলছি ভাই যে সম্পদ বিক্রি করবে তার শুধু ক্রয় মূল্য লাগবে, বিক্রয় মূল্যটা এখানে এক্সট্রা দিবে, পুঞ্জীভূত অবচয় এক্সট্রা দিবে। কেন? যাতে আপনি কনফিউজড হয়ে যান, আপনি যাতে গোলায় ফেলেন ম্যাথটা, এই জন্য। তাহলে মনে রাখতে হবে সম্পদের জ্ঞান নির্ণয় ভুলেও বিক্রয় মূল্য আর পুঞ্জীভূত অবচয় দুটো জিনিস আসবে না। পারা যাবে? জি স্যার। তাহলে আমার